নমস্কার। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আবার চলে এলাম আরও একটি পর্ব নিয়ে। আগের পর্বে আপনাদের বলেছিলাম যে পরবর্তী পর্বে একজন বাঙালির কথা বলবো, যে বাঙালিকে মনে রাখেননি কেউ, এমনকি গুগলস পর্যন্ত, কিন্তু তার হাত ধরেই তৈরি হয়েছিল পৃথিবীর অন্যতম আশ্চর্য সেই শিল্প কর্ম। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আসুন একটুখানি আজকে একটু ডাউন মেমোরি লেন, একটু পিছিয়ে যাই। তবে এই পিছিয়ে যাওয়াটাকে বাসে উঠে কন্ডাক্টরের কথা মতো দাদা পেছন দিকে এগিয়ে যান এটা ভাববেন না, কিন্তু এটা আমাদের পৌরাণিক একটা উপাখ্যান, তার কিছু তথ্য যেটা হঠাৎ করে সামনে আসাতে প্রশ্ন তৈরি হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, মাত্র অন্য কোনো কারণ নেই। 200 নয়, সালটা 1492। 12ই অক্টোবর ক্রিস্টোফার কলাম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করেন। যদিও তিনি ভুল দিকে গিয়ে এই জায়গাটা আবিষ্কার করে ফেলেন, মানে ভুল করার জন্যই সেখানে পৌঁছেছিলেন, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। কিন্তু 12ই অক্টোবর 1492 ক্রিস্টোফার কলাম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করেন বলে সবাই বলেন। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, ভারতীয়রা তার কয়েক হাজার বছর আগে এই আমেরিকাকে খুঁজে বার করেছিল। রামায়ণের 4র্থ অধ্যায়, যেখানে কিষ্কিন্ধা কাণ্ড, যেখানে সীতা হরণ হয়ে গেছে, সুগ্রীব তার বানর সেনাদের বলছে সীতাকে খুঁজে আনার জন্য এবং নির্দেশ করছে যে কোথা দিয়ে কোন পথ ধরে যাবে। সেখানে একটি জায়গায় সুগ্রীব বলছে যে একটি পাহাড়ের মাথায় 3টে শাখাযুক্ত খেজুর গাছ দেখতে পাবে। এই 3টে শাখাযুক্ত খেজুর গাছ যা দেখতে ত্রিশূলের মতো, এই জায়গাটি কোথায় তার অবস্থান খুঁজতে গিয়ে দেখা গেছে দক্ষিণ আমেরিকার পেরু বলে একটি অঞ্চল আছে, এবং সেই পেরু, সেখানে এরকম ত্রিশূলের মতো একটি প্রতীক পাহাড়ের উপরে দেখতে পাওয়া যায়, এবং যেটা সেখানকার স্থানীয়দের ভাষায় ভিরাকুসা তার রাজত্ব। এবং সেই ভিরাকুসার ইতিহাস দেখতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে যে স্বয়ং ইন্দ্রদেব নাকি বানিয়েছিলেন সেই অঞ্চলটি, সেই উপত্যকাটি। পরবর্তী আরেকটি ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করাবো, রামায়ণের আরেকটি ঘটনা, যেখানে অহিরাবণ রাম এবং লক্ষ্মণকে অচেতন অবস্থায় তুলে নিয়ে চলে যায় পাতাল রাজ্যে বা পাতাল লোকে। এবার সেই পাতাল লোকে খুঁজতে খুঁজতে স্বয়ং হনুমান তিনি পৌঁছে যান, এবং তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মকরধ্বজের সঙ্গে। মকরধ্বজ তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, এবং পরবর্তীকালে মকরধ্বজ জানতে পারেন যে আসলে হনুমান তার পিতা, এবং ভুল বোঝাবুঝির অবসান হয়। পরবর্তীকালে সেই মকরধ্বজকেই পাতাল লোকের রাজা বানিয়ে অভিষিক্ত করেন হনুমান। এবার যেটা সব থেকে আলোচ্য বিষয়, দক্ষিণ আমেরিকায় হন্ডুরাস বলে একটি জায়গা, যেখানে তাওহাক্কা এই নামের একটি উপজাতি আছে, এবং সেখানকার উপজাতিদের
ধারণা অনুযায়ী সেখানে একসময় নাকি একজন মাঙ্কি গড তিনি শাসন করতেন এবং তার রাজত্ব ছিল। এবার যদি তার প্রমাণ চান তাহলে কোপেন বলে একটি শহর আছে যেখানে প্রচুর মন্দির আছে। তার 11তম মন্দিরে এই হন্ডুরাসের আপনারা দেখতে পাবেন যে মাঙ্কি গডের ছবি, মাঙ্কি গড তার প্রতিকৃতি দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু বানর তাদের প্রতিকৃতি দেখতে পাবেন, বা হনুমান তাদের মূর্তি দেখতে পাবেন, এবং তাদের হাতে গদা আছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান, গবেষণা আগামী দিনে এই সমস্ত তথ্যের কি বিবৃতি দেবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু এই জিনিসগুলো হয়তো অনেকেরই অজানা ছিল। কোলাম্বাসের আগে শুধু নয়, ভারতবর্ষ অনেকের আগেই অনেক কিছু আবিষ্কার করেছিল যে তথ্য কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়নি, ভারতবর্ষকে আড়াল করে রাখা হয়েছে। সব ছেড়ে দিন, ভারতবর্ষ যদি শূন্য এটি আবিষ্কার না করত তাহলে আজকের দিনে কৃষ্ণ গহ্বর বা বিগ ব্যাং, এমনকি আপনার বাড়ির কম্পিউটারটা পর্যন্ত আবিষ্কৃত হতো না। কারণ অঙ্কের সব থেকে বড় ফ্যাক্টরি এই বিগ জিরো। এই জিরো ফ্যাক্টর না থাকলে গণিত থমকে যেত। আজকের দিনের ঘরে ঘরে পৌঁছে যাওয়া মোবাইল ফোন থেকে কম্পিউটার, তার আবিষ্কার সম্ভব ছিল। যাই হোক, চলুন এই বিষয়টা বলার পর বাকিটা তো বিজ্ঞান এবং ইতিহাস গবেষকরা রিসার্চ করবেন। শুধু আমি আপনাদের তথ্যটুকু দিলাম যে এগুলো মিল পাওয়া গেছে। এবার আসুন সেই অবহেলিত উপেক্ষিত আরেক বাঙালির কথা জানাই, যার সমস্ত কৃতিত্ব কেড়ে নিয়েছে একটি অবাঙালি সংগঠন যারা পরিচালনা করে CESC RPG গোয়েঙ্কা। কি সেই কৃতিত্ব? সালটা 1991, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকে ময়দান থেকে প্রথম রাতের অন্ধকারে মিউজিক বা সঙ্গীতের ছন্দে আলোর বর্ণমালায় রঙিন হয়ে উঠল আমার কল্লোলিনী তিলোত্তমা কলকাতা। 1991 সেই প্রথম কলকাতার বুকে তৈরি হয়েছিল মিউজিক্যাল ফাউন্টেন বা ফাউন্টেন অফ জয়। সঙ্গীতের তালে তালে আলো নৃত্যরত এর মুগ্ধতা দেখতে সেই 1991 সাল শহর কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে ভিক্টোরিয়া স্থাপত্যের ঠিক উল্টো দিকে ময়দানে মানুষ একেবারে নির্বাক হয়ে গিয়েছিল, হতবাক হয়ে গিয়েছিল, স্থবির হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল এই অদ্ভুত শিল্পকর্ম দেখে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি গুগল সার্চ করেন তাহলে এই ফাউন্টেন অফ জয়, তার সঙ্গে উঠে আসবে RPG গোয়েঙ্কা কিংবা CESC এর নাম। অবহেলিত থেকে যাবে, উপেক্ষিত থেকে যাবে যার তৈরি করা এই শিল্পকর্ম, সেই বাঙালি। আজকে সেই বাঙালিকে জানানোর জন্যই আনকাট রাতের গল্পে এই অবতারণা। শুধু জানানো নয়, তার প্রতি শ্রদ্ধা, তাকে শতকোটি প্রণাম জানাতে। বাঙালিকে সবসময় পিছিয়ে দেওয়া হয়েছে। আজও যখন ফাউন্টেন অফ জয় বা মিউজিক্যাল ফাউন্টেন দেখতে যাবেন, বা যারা গেছেন বা দেখেছেন জানবেন তার পেছনে রয়েছে একটা বাঙালির হাড় ভাঙা খাটুনি আর তার উৎকর্ষ, তার প্রতিভা। ঘটনার সূত্রপাত প্রিমিয়ার ইরিগেশন বলে একটি কোম্পানির একজন মানুষকে দিয়ে, যিনি মূলত সেই যন্ত্র বানাতেন যা চা বাগানের বা কফি যেখানে উৎপাদন হয়, চাষ হয়, সেখানে জল সেচন বা জলকে বিভিন্নভাবে ব্যবহার করার জন্য যে মেশিন ব্যবহার করা হতো, সেই মেশিন তিনি তৈরি করতেন। প্রিমিয়ার ইরিগেশন। এবং
সেই কাজ করার ফাঁকে তিনি এই আলোর বর্ণমালার ঝর্ণাধারা তৈরি করার বরাত পান বা বিষয়টা মাথায় আনেন। ছোট্ট 2 কামরার ফ্ল্যাটে স্ত্রী যখন শিক্ষিকা এবং রিসার্চ করছেন, গবেষণারত, ছোট্ট কন্যা যে বাবার সহচর্য সবসময় তার জন্য অপেক্ষা করে থাকে, যে অভ্যস্ত ছিল তার বাবার সঙ্গে রাতের খাওয়া খেতে কিংবা পরিবারের সঙ্গে খাবার খেতে, শুধুমাত্র এই আলোর বর্ণমালা, এই পাইপ আর আলো তার খেলাকে নতুন নতুন করে গবেষণা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারাদিন হাড়ভাঙা খাটুনির পর সন্ধ্যে নামলেই সেই বাঙালি ভদ্রলোকের হাতে উঠে আসতো কলম আর খাতা, তাতে আঁকিবুকি কেটে তৈরি হতো শহরের ইতিহাস, তার নকশা। এবং সেই ছোট্ট মেয়েটি একটু একটু করে দেখতে পেল যে তার বাবা একটু একটু করে তাদের থেকে দূরে চলে যাচ্ছেন। তাদের ছন্দময় জীবনের ছন্দ কোথাও পতন হলো, কারণ সন্ধ্যের পর শহরকে নয়, পৃথিবীর বুকে ইতিহাসের অন্যতম রচয়িতা যে ব্যস্ত ছিল তার এই নব আনন্দে জাগো সৃষ্টিকর্মে। এবং এভাবেই শুরু হয়েছিল পারিবারিক দূরত্ব। সব কিছুকে ভুলে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই ফাউন্টেন অফ জয় তৈরি করার পেছনে। আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে দেখবেন কলকাতার এই ফাউন্টেন অফ জয় বা আলোর এই বর্ণমালা, যা সঙ্গীতের ছন্দে ছন্দে নেচে ওঠে, টাইমস অফ ইন্ডিয়ার 25শে জুনের একটি প্রতিবেদন, যেখানে পৃথিবীর 26টি ফাউন্টেনের সঙ্গে একইভাবে স্থান করে দেওয়া হয়েছে এই বাঙালির তৈরি করা শিল্পকর্ম ফাউন্টেন অফ জয়কে। এবং সেখানে রয়েছে রোমে ট্রেভি ফাউন্টেন, রয়েছে ভার্সাই প্রাসাদের ল্যাটোনা ফাউন্টেন, রয়েছে লাস ভেগাসের সেই বিখ্যাত ফাউন্টেন অফ বেলাজিও, তার সঙ্গে জায়গা করে নিয়েছে আমার শহর কলকাতার এই ফাউন্টেন অফ জয়। শুধু মানুষ জানতে পারেনি এর আসল কারিগরকে, কারণ গুগল খুললেই ওই যে সিইএসসি কিংবা আরপিজি গোয়েঙ্কা, তারা সমস্ত কৃতিত্বের অধিকারী হয়ে রয়েছেন। হারিয়ে গেছেন সেই বাঙালি যিনি না থাকলে তৈরি হতো না, যিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, আর তার সৃষ্টি আজকে পৃথিবীর বুকে অমর। ঘুণাক্ষরেও তার নামকে উচ্চারণ করে নাই শহরের বুকে, কারণ তিনি বাঙালি বলে। তৎকালীন উদ্বোধন হয়েছিল 1991-তে কলকাতার বুকে এই ফাউন্টেন অফ জয়, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে রীতিমতো রেগে স্বামীকে যা নয় তাই বলতে বলতে বাড়ি ফিরেছিলেন সেই গর্বিত শিল্পকর্মের তৈরি করা সেই বিখ্যাত মানুষটির স্ত্রী। কারণ একবারও ভুল করে সেই উদ্বোধনীর মঞ্চে তার স্বামীকে না কোনো স্বীকৃতি দেওয়া হয়েছিল, না তার কথা উচ্চারণ করা হয়েছিল। বাঙালি এইভাবেই চিরকাল এই শহরের বুকেও অবহেলিত থেকে গেছে। কিন্তু না, সেই বাঙালিদেরকেই প্রকাশ এবং আজকের দিনের আমাদের এই প্রজন্মের কাছে সেই বাঙালিকে তুলে ধরার যে অদম্য লড়াই, সেখান থেকেই আনকাট রাতের গল্পের জন্ম। কারণ জেনে রাখুন, সেই বিখ্যাত বাঙালির নাম শ্রী রুদ্রদেব মুখোপাধ্যায়। হ্যাঁ, শ্রী রুদ্রদেব মুখোপাধ্যায় সেই অবাক করা, আশ্চর্য করা পৃথিবীর 26টি লাইট ফাউন্টেন বা ফাউন্টেন, যে আলোকমালা, আলোকের যে ঝর্ণামালা বা মিউজিক্যাল ফাউন্টেনের অন্যতম কলকাতার ফাউন্টেন অফ জয়ের তিনি আসল স্থপতি। তার মাথা থেকে বেরিয়েছিল এই শিল্পকর্ম। অন্তত রুদ্রদেব মুখোপাধ্যায় যেখানেই থাকুন, তার পরিবার যেখানেই থাকুন, তাদের সকলকে নতজানু হয়ে শহর কলকাতা সহ পৃথিবীর সমস্ত সংস্কৃতি আর শিল্পকর্মের যারা পৃষ্ঠপোষক,
সেই সমস্ত সহনাগরিকদের পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্নিশ। কারণ এই অবহেলিত বাঙালি আর অবহেলিত নয়, এভাবেই তাদেরকে প্রকাশ আমাদের এই ছোট্ট মাধ্যম থেকে হলেও যা অগণিত মানুষের কাছে পৌঁছে দেবে। পৃথিবীর ২৬টি মিউজিক্যাল ফাউন্টেনের অন্যতম স্থপতি, শহরের বুকে আরপিজি গোয়েঙ্কা বা সিএসসি শুধু নয়, তার পেছনে জড়িয়ে আছে যিনি আসল স্রষ্টা। তিনি একজন বাঙালি, গর্বিত বাঙালি, আমাদের শহরের অন্যতম রত্ন। সেই বাঙালির নাম শ্রী রুদ্রদেব মুখোপাধ্যায়। তার প্রতি আমাদের শ্রদ্ধার। আজকের আনকাট রাতের গল্প এটুকুই। আগামী পর্বে আবার কোনো অজানা ঘটনা কিংবা আবার কোনো জানা বিখ্যাত মানুষের অজানা কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব আমি, সঞ্চালক অমিতাভ। ততক্ষণের জন্য আপনাদের সকলকে একটা কথাই বলবো, বর্ষাকাল, ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সতর্ক থাকুন, সচেতন থাকুন, সাবধান থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।